তুমিও চলে এসো। কাল থেকে তো কিছুই খাওয়া হয়নি বোধহয়। নূর কিছু বলার আগে আদ্রিয়ান উচ্চস্বরে বলে উঠল। হ্যাঁ, চলে যাও, থাকতে হবে না এখানে। নূর বুঝে উঠতে পারল না হঠাৎ কি হলো। আদ্রিয়ানের মতিগতি বুঝতে পারছে না সে। নার্স তখন থেকে ব্যান্ডেজ করার জন্য হাতে এগিয়ে নিতেই আদ্রিয়ান বারবার তা সরিয়ে দিচ্ছে। নূর আদ্রিয়ানের এহেন কাণ্ড দেখে তার কাছে এগিয়ে যায়। অতঃপর তার রক্তমাখা হাতটি ধরে বলল, কি সমস্যা? কি করছেন? এমন কেন করছেন? কেমন করছে? নার্স কখন থেকে দাঁড়িয়ে আছে, ব্যান্ডেজ করতে দিচ্ছেন না কেন? আমি ঠিক আছে, করতে হবে না। নূর তার কথায় পাত্তা দিল না। সে নার্সের দিকে আদ্রিয়ানের হাত এগিয়ে দিতেই নার্স দ্রুত ব্যান্ডেজ করে চলে যায়। শাহানাব বাঁকা হেসে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রাগে ফুঁসছে রীতিমতো। নূর বুঝতে পেরেছে সে কেন এমন করছে, কিন্তু মুখ ফুটে শাহানাবকে চলেও যেতে বলতে পারছে না। নূর, আমি আসছি। শাহানাবের কথায় নূর সাই জানায়। শাহানাব যাওয়ার আগে আরো একবার আদ্রিয়ানের দিকে তাকালো। না, তেলে পানি পড়েছে ভেবেই স্মিত হেসে চলে গেল। শাহানাব চলে যেতেই রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। আদ্রিয়ান নূরের দিকে তাকাচ্ছে না, ডান পাশে ফিরে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমি বাইরে চলে যাচ্ছ না কেন? আমি থাকলে, এখানে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি আপনার কোনো পাকা ধানে মই দিয়েছি শুনি? তো এখানে বসে সময় নষ্ট করার কি দরকার? সময় নষ্ট মানে? আদ্রিয়ান তিক্ত হেসে বলল, একজন বিকৃত চেহারা মানুষের পাশে বসে থাকার চেয়ে ভালো কাজ নিশ্চয়ই তোমার আছে। এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার, নাকি অ্যাক্সিডেন্টে মাথা নড়বড়ে হয়ে গেছে? আদ্রিয়ান চুপ করে রইল কিছু সময়ের জন্য। অতঃপর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নূরের উদ্দেশ্যে বলল, মুক্তি দিয়ে দিলাম তোমায়। এখন থেকে তুমি মুক্ত, আদ্রিয়ান নামক এই মানুষটার থেকে। তোমাকে আর এই খারাপ চেহারা দেখতে হবে না। আদ্রিয়ানের কথায় নূর ভ্রুকুচকে তাকিয়ে বলল, ডিভোর্স দিতে চাইছেন? হুম। সত্যি তো? ভেবেচিন্তে বলছেন? হ্যাঁ, যাও, এবার সুন্দর দেখি কাউকে বিয়ে করে ফেলো। বিয়ের কথা কেন আসলো বুঝতে পারল না সে। কিন্তু আদ্রিয়ান যে সত্যিই সিরিয়াস তা সে ঢের বুঝতে পারছে। নূর কিছু একটা ভেবে ঠোঁট টিপে হেসে বলল, সত্যি বিয়ে করে ফেলবো? হ্যাঁ, করে ফেলো। বিয়ের জন্য লাল শাড়ি কিনে দেবেন না? লাল শাড়ি ছাড়া নতুন বউকে সুন্দর লাগবে? নূরের কথা শুনে আদ্রিয়ান দাঁতে দাঁত খিচে মিনমিন করে বলল, দেখো, বিয়ের জন্য শাড়িও ঠিক করে রেখেছে। আমি এখনো মরিনি, আর আমার বউ দ্বিতীয় বিয়ের জন্য চিন্তা ভাবনা করছে। আবার সে বিয়ের জন্য শাড়িও আমায় কিনে দিতে বলছে। আমি না একটা কথা বলেছি, তাই বলে পায়ের উপর পা তুলে রাজি হয়ে যেতে হবে? কিছু বলবেন? না, কিছু বলিনি। আমার ওয়ালেট থেকে টাকা নিয়ে কিনে নাও শাড়ি। তার কথায় যে স্পষ্ট অভিমান ফুটে উঠেছে তা নূর ভালোই বুঝতে পারছে। তবে সে কিছুই বলল না। পুরুষ মানুষ একটু অসুস্থ হলেই যে শিশুসুলভ আচরণ করে সেটা সে জানতো। তবে আজ নিজের চোখেই দেখে নিল। আদ্রিয়ান এখনো আগের মতো মুখ বেজার করে বসে আছে। নূর হঠাৎ বলে উঠল, আমি তবে চলে যাচ্ছি, বিয়ের প্রস্তুতিও নিতে হবে। ঠিক আছে, চলে যাও। নূর বেরিয়ে যেতেই আদ্রিয়ান ধপ করে শুয়ে পড়ে। এক ধ্যানে নূরের চলে যাওয়া দেখছে সে। নূরের অবয়ব যখন আর দেখা গেল না তখন সে চাদর দিয়ে মুখ পর্যন্ত ঢেকে নিল। অতঃপর মিনমিন করে বলল, যেই বললাম আরেকটা বিয়ে করে নাও, অমনি খুশি খুশি চলে গেল। এখন আমার চেহারা খারাপ হয়ে যাওয়ায় আমার আর ভালো লাগছে না। অবশ্য নূর কি আমায় কখনো ভালোবেসেছিল যে ভালো লাগবে? গলা ভেঙে এলো তার। শক্ত হাতের চামড়া যখন মুখের ক্ষততে স্পর্শ ঠেকালো তখন ভেতরটা ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সত্যিই কি শাহনাবের কথা ঠিক? নূর কি মুক্তি পাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করছে? খুঁজে পেল না উত্তর। খানিক পরেই কেউ একজন চাদর টান দিতে গেলে আদ্রিয়ান খেকিয়ে উঠে বলে উঠল, ডিস্টার্ব করবেন না, এখন আমাকে একা থাকতে দিন। আদ্রিয়ান ভেবেছে হয়তো নার্স এসেছে, তাই সে এভাবে বলেছে। কিন্তু সামনের ব্যক্তি তার কথা শুনল না, বরং আবারও চাদর ধরে টান দিতেই আদ্রিয়ান রেগে কিছু বলতে যাবে তার আগেই দেখতে পায় নূর দাঁড়িয়ে আছে তার সামনে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি না চলে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? আপনার খাবার আনতে গিয়েছিলাম, একটু পরেই ডক্টর আসবে আপনার ক্ষত পরিষ্কার করতে। তুমি তাহলে যাওনি? আরো পরে যাব। রাসেল দুপুরের খাবার খেয়ে রিক্সা নিয়ে বেরোতে যাবে ঠিক তখনই দেখে তার রিক্সাকেও ভেঙে ফেলেছে। এই দেখে রাসেল হতভম্ব হয়ে যায়। এই রিক্সা তার নিজের না, ভাড়া করে চালায়। এই মুহূর্তে সে ক্ষতিপূরণ কিভাবে দিবে বুঝতে পারছে না।
রাসেলের বন্ধু সিফাতও একসাথে রিক্সা নিয়ে বের হতে যাবে, তখন দেখতে পায় রাসেল রিক্সার সামনে বসে কাঁদছে। এই ছিল তার একমাত্র সম্বল। এখন যদি এই রিক্সাই ঠিক না থাকে তাহলে সে বাঁচবে কি করে? সিফাত রাসেলের কাছে যেতেই সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, এত ক্ষতিপূরণ আমি কেমনে দিমু সিফাত? আমার তো এই রিক্সা ছাড়া আর কোনো সম্বল নাই। তুই কান্দস কেন? আমি আব্বারে বইলা তোর রিক্সা ঠিক করে আনমু না হয়। সিফাত ও সিফাতের পরিবারের অবস্থাও খুব একটা ভালো না। দিন আনি দিন খায় অবস্থা। সেখানে তাকে কিভাবে সাহায্য করবে? নিজের দুরবস্থার কথা চিন্তা করে সে দিশেহারা হয়ে পড়ল। সিফাত তার আব্বাকে বলে 1,000 টাকা নিয়ে আসলো। এই দেখে রাসেল কিভাবে তাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারছে না। তুই আমার লেগা খালুর থেকে টাকা আনতে গেলি কেন? যদি বিপদের দিনে সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধু? চল তোর রিক্সা ঠিক করাই আনি। রাসেল গামছা দিয়ে চোখের জলটুকু মুছে একটা গ্যারাজে যায়, কিন্তু সেখানে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাবে বলে সে কখনো ভাবেনি। ইরা পাশের শপিং মলে এসেছে শাহনাবের সাথে। মূলত শামীমা চৌধুরী জোর করায় ইরাকে শপিং করাতে নিয়ে এসেছে সে। পরিবারের কেউ এখনো আসল সত্যিটা জানে না। সবাই ভাবছে শাহানাব ইরাকে ভালোবেসে বিয়ে করেছে। শাহানাবকে আগে আগে হাঁটতে দেখে ইরা বিরক্ত হয়ে বলল, গরুর মতো হাঁটছেন কেন? এত দ্রুত হাঁটলে আমি কিভাবে যাব? আমি বলেছি নাকি যে আমার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে? শোনো মেয়ে, আমার থেকে 100 হাত দূরে থাকবে। হ্যাঁ, তারপর যখন আমি হারিয়ে যাব, তারপর আমি আম্মাকে বলবো আপনার জন্য হারিয়ে গিয়েছি। আপনি আমাকে একা একা যেতে বলেছেন। শাহানাব উপায় না পেয়ে ইরার হাত ধরে চলতে শুরু করে। ইরা তো প্রচন্ড খুশি, কিন্তু শাহানাব মুখটাকে বেজার করে মিনমিন করে বলল, খাল কেটে কুমির এনেছে যখন নিচ থেকেই তা সামাল দিতে হবে। কুমির এত ভয়ানক হবে বুঝতে পারিনি। কপালে ছাটার বাড়ি। কুমির কিন্তু সুন্দরী, ভয়ানক হলেও। শাহানাব আর চোখে তাকাতেই সে খিলখিল করে হেসে ফেলল। রাসেল দূর থেকে তাদেরই দেখছে। ইরাকে খুশি থাকতে দেখে সে নিজেও স্মিত হাসল। সে ভেবেছিল ইরা হয়তো বৈবাহিক জীবনে খুশি নয়, কিন্তু তার ধারণা পুরোপুরি বদলে গেল আজ। আসলে এই মানুষ দুনিয়াতে শুধু টাকা চায়, আর ইরা তার সাথেও হয়তো খুশি থাকতো, কিন্তু এরকম অর্থ সম্পদ থাকতো না। অতঃপর নিজের দিকে তাকিয়ে এসে তা ছিল হাসল। কোথায় সামান্য রিক্সা চালক আর কোথায় চৌধুরী বাড়ির ছেলে, আকাশ পাতাল তফাত। কেনাকাটা শেষে শাহানাব ইরাকে রেখে গাড়ি বের করতে চায়। সামনে রাসেলকে দেখতে পেয়ে আগের মতো চঞ্চল তরুণীর ন্যায় ছুটে যায় তার কাছে। যেমন ছোটবেলায় চকলেটের লোভে অপেক্ষায় থাকতো, সে আগের মতো খুশিতে জলজল করছে তার চোখ জোড়া। কেমন আছো রাসেল ভাইয়া? রাসেল ভেবেছে ইরা হয়তো তার দিকে ফিরেও তাকাবে না, কিন্তু ইরাকে দেখে সে খুশি হলো। ইরাকে পুরোপুরি পর্যবেক্ষণ করলো সে। গলায় থাকা সোনার চেইন ফর্সা শরীরে জলজল করছে। হাতে সোনার ব্রেসলেট ও আংটি, সব মিলিয়ে রাজার হালে আছে। রাসেল অধরে হাসি ফুটিয়ে তুলে বলল, আছি কোনো রকম। তুমি সুখে আছো তো ইরা পাখি? হ্যাঁ, সুখেই আছি। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার খুব যত্ন করে। আমার কোনো কাজও করতে হয় না, খাবো, ঘুমোবো আর ঘুরবো। তুমি সুখে থাকলেই আমি ভালো থাকবো। তোমার স্বামী তোমার মেলা ভালোবাসে তাই না ইরা পাখি? আমার চাইতেও বেশি ভালোবাসে। এরা চুপ করে রইল। রাসেলকে সে ঠকাতে চায়নি, তবে ভাগ্যের উপর কি দোষ দিবে সে? সে তো কখনো ভাবেইনি শাহনাবের মতো ছেলের সাথে তার বিয়ে হবে। রাসেল আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এর মাঝেই শাহনাব গাড়ি নিয়ে চলে এসেছে। রাসেলকে সে চিনতে পেরেছে, বিয়ের পরের দিন এসেছিল। তবে সে হাসি মুখে রাসেলের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি শাহনাব। ওয়ালাইকুম আসসালাম, আমি চিনি আপনারে। শাহানাব ইরার দিকে তাকিয়ে বলল, ইরা, তুমি কি আরো কিছুক্ষণ থাকবে? না, চলুন, আমা অপেক্ষা করছেন। শাহানাব ও ইরা চলে যেতেই রাসেল দীর্ঘশ্বাস ফেলল। কত করে চেয়েছিল সে ইরাকে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। রিক্সা ঠিক হতেই সেও সিফাত বেরিয়ে পড়ল সেখান থেকে। আদ্রিয়ানের প্রাণ যায় যে অবস্থা। ক্ষতস্থান ওয়াশ করার জন্য তাকে ডাকা হয়েছিল, কিন্তু তার আগে যে ছেলেটির অর্ধেক শরীর পুড়ে গিয়েছিল তাকে ওয়াশ করাচ্ছে আপাতত। তার চিৎকার শুনে আদ্রিয়ানের মনে হচ্ছে সে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে এখন। ইলহাম একটু আগেই এসেছে বাড়ি থেকে খাবার নিয়ে। আদ্রিয়ান নখ কামড়াচ্ছে দাঁত দিয়ে, ভয়ে ঘাম ছুটেছে তার। এসি থাকা সত্ত্বেও সে অনবরত ঘামছে। নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে সে কখন থেকে। তার ভাবভঙ্গিমা দেখছে বারংবার। অবস্থা ওই ছেলেটির চিৎকারে তার নিজেরও কিছুটা ভয় লাগছে। আদ্রিয়ানের হাঁটু পুরো ছিলে গিয়েছিল অ্যাক্সিডেন্টের সময়।
আদ্রিয়ান ইলহামের এক হাত শক্ত করে ধরে বলল, চাচ্ছু, আমি কাল করাবো, আজ না চাচ্ছু, প্লিজ। দেখ আদ্রিয়ান, আজকেই করতে হবে। ডাক্তার আজকেই করতে বলেছে। চাচ্ছু প্লিজ, বোঝার চেষ্টা করো, আমি আজ করব না। ইলহাম আদ্রিয়ানের কাঁধ চাপড়ে সান্ত্বনা দিয়ে বলল। ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না। কিছু হয়ে যাবে চাচ্ছু। সেই ছেলেটিকে বের করে ডাক্তার বলল। আদ্রিয়ানকে নিয়ে আসুন। নিজের নাম শোনা মাত্রই কলিজার পানি শুকিয়ে গেল আদ্রিয়ানের। সে ইলহামের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই ইলহাম সান্ত্বনা দিয়ে তাকে ভেতরে পাঠাতে বলল নার্সকে। নার্স হুইল চেয়ার টেনে নিতে গেলে আদ্রিয়ান চিৎকার করে বলল। আমার সাথে চাচ্চুকে আসতে পারো, আমি একা যাব না। নূর আদ্রিয়ানের কাণ্ড দেখে মনে মনে বলল। মানুষ খুন করতে বললেও হয়তো এতটা ভয় পেত না যতটা এখন পাচ্ছে। পুরুষ মানুষের হাওয়া এটুকু পর্যন্তই। ইলহাম আদ্রিয়ানকে এই অবস্থায় দেখতে পারবে না বলেই নূরের দিকে তাকিয়ে বলে উঠল। তুমি যাও, আমি এখনই আসি। নূর তার কথা শুনে আদ্রিয়ানের সাথে ভেতরে যায়। মূলত তার ক্ষত অংশের চামড়া তুলে ফেলা হবে। ডাক্তার যেই না ভর দিয়ে চাপ দিল, আদ্রিয়ান নূরের হাত ধরে চোখ মুখ কুঁচকে ডাক্তারের উদ্দেশ্য করে বলল। ডাক্তার আমাকে অজ্ঞান করে ফেলুন। অ্যাক্সিডেন্টে তো এত কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে। নার্স ঠোঁট টিপে টিপে হাসছে। আর একটু জোরে হাসলেই হয়তো ধমক পড়বে। আদ্রিয়ান আবারও বলে উঠল। কোন জায়গার হাতুড়ে ডাক্তার রে বাবা, পুরো জান নিয়ে চেনেমেনে খেলছে। আদ্রিয়ানের বিলাপের মাঝেই নূর বোমা ফাটানোর মতো প্রশ্ন করে বসল। আপনি কি ঠিক আছেন? কষ্ট হচ্ছে আপনার? আদ্রিয়ান কিছু সময় চুপ থেকে অতঃপর বলল। আরে না, কত আরামে আছে দেখছো না, কষ্ট আবার কি? তাহলে চাচালেন যে? এসব ভেতর থেকে আসছে, আমি কোনো চেঁচাতে যাব? ইলহাম বাইরে দাঁড়িয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ছে। আদ্রিয়ানের সামনে যাওয়ার সাহস নেই তার। ছেলেটার এইটুকু কষ্ট সহ্য করতে পারে না ইলহাম। আদ্রিয়ানের মেরুদণ্ড, ঘাড়, পেটের বাম পাশ ও হাঁটুর দিকটাই ওয়াশ করে নতুন করে ব্যান্ডেজ করা হয়েছে। আপাতত সে বেডে শুয়ে আছে আর নূর বাইরে ইলহামের সাথে কথা বলছে। যেসব জায়গায় ব্যান্ডেজ করেছে সেখানে ব্যথায় টনটন করছে। আদ্রিয়ান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। এই জীবন রাখার জন্য তো কষ্ট করে বাস করালাম জান হাতে নিয়ে, এর চেয়ে নিজের গাড়ির নিচে চাপা পড়ে যেতাম। অতঃপর আবারও কিছু একটা মনে করে বলল। আবার একসময় করোনার টিকাও নিয়েছিলাম এই কোচময় জীবন রাখার জন্য। নূর প্লেটে খাবার বেড়ে আদ্রিয়ানের কাছে নিয়ে আসতেই দেখতে পায় তার করুণ অবস্থা। আপনার খাবার। আদ্রিয়ান কপালের উপর থেকে হাত সরিয়ে নূরের দিকে তাকালো। নূর খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খেয়ে নিন। চাচ্চু কোথা? উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আদ্রিয়ানের সামনে আসলে ইলহামের কষ্ট হবে দেখে সে তার সামনে যায়নি একবারের জন্যেও। আদ্রিয়ান কিছু সময় নূরকে পর্যবেক্ষণ করে অতঃপর বলে উঠল। আমার কিছু বলার ছিল। নূর হাতের কাজ রেখে আদ্রিয়ানের পাশে বসলো। সে কিছু সময় চুপ থেকে অতঃপর বলল। ডিভোর্স চাচ্ছিল না, পেপার নিয়ে এসো, আজই দিয়ে দেব। আপনি আগে সুস্থ হন, তারপর না হয় এই ব্যাপারে কথা বলবো। আমি ঠিক আছে, তুমি পেপারস নিয়ে চলে যাও। আপনি বারবার চলে যাওয়ার কথা কেন বলেন? আমি থাকলে আপনার কি এমন ক্ষতি হচ্ছে? আদ্রিয়ান ডান পাশে ফিরে বলল। তুমি চলে যাও নূর, আমি তোমার উপর বোঝ হয়ে থাকতে চাই না। এতদিন ডিভোর্স দিয়ে এসেছিলে, আজ দিয়ে দেব, মুক্তি দিয়ে দেব তোমায়। এই বিকৃত চেহারা আর দেখতে হবে না। আপনাকে কে বলেছে আপনার চেহারা বিকৃত? আমি কোনো ছোট বাচ্চা নই, আমার চেহারায় এত বড় দাগ থাকে সত্ত্বেও তুমি আমায় বলছো কে বলেছে আমার চেহারা বিকৃত? শাহনাব হতে শুরু করে সকলে জানে আমার চেহারা কতটা কুৎসিত। শাহানাবের নাম শুনে নূর সবটা বুঝতে পারল। অতঃপর সে ধীর কণ্ঠে বলল। সকলে বলতে কি শুধু শাহনাব? আমায় একা থাকতে দাও, বাড়ি চলে যাও তুমি, আমি আর বোঝ হয়ে থাকতে চাই না। আমি কি একবারও বলেছি আপনি আমার উপর বোঝা হয়ে যাচ্ছেন? সব কথা মুখে বলতে হয় না নূর, তুমি আমার উপর দয়া করেছ আমার এই অবস্থা দেখে। মনের বিরুদ্ধে গিয়ে আমার সাথে থাকতে হবে না তোমার, আমি তোমার কাছে অনুরোধ করছি। আমি চলে গেলেই আপনি ভালো থাকবেন, সবকিছু ঠিক হয়ে যাবে? আদ্রিয়ান চুপ করে রইল তার কথায়। হাত মুঠো পাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নূর আর কিছু বলল না। তার সামনে খাবারের প্লেট রাখতেই দেখলো টেবিলে পানি নাই। পানির বোতল নেওয়ার জন্য বাইরে যেতেই দেখতে পেল রেজাউল খান গম্ভীর চাহনি তাক করে তাকিয়ে আছেন তার দিকে। নূর আতকে উঠল তাকে দেখে। তার মানে তিনি সব শুনে ফেলেছেন হয়তো। নূর আমতা আমতা করে বলল। আব্বা আপনি হঠাৎ?
তুমি এখনই বাড়ি যাবে আমার সাথে। নূর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই রেজাউল খান উল্টো পথ চলা শুরু করলেন। নূরও তার পেছন পেছন চলতে শুরু করলো। রেজাউল খান আদ্রিয়ানের জন্য ফলমূল নিয়ে এসেছিলেন তাকে দেখতে, কিন্তু আদ্রিয়ানের কথা শুনে তিনি মুহূর্তের মাঝেই জমে গেলেন। ইলহাম রেজাউল খানকে চলে যেতে দেখে এগিয়ে আসলেও তিনি থামলেন না, কোনো দিকে ভ্রুক্ষেপ না করে চলে গেলেন। মোর্শেদা বেগম কাপড় ধোয়ার জন্য কলপারে যেতেই দেখতে পেলেন নূর ও রেজাউল খান দুজনে একসাথে বাড়ি ফিরছে। তিনি ভেবেছিলেন নূর হয়তো আরো কিছুদিন থাকবে, কিন্তু হঠাৎ চলে আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। রেজাউল খান রাগান্বিত ভঙ্গিতে চেয়ারে বসলেন। অতঃপর মোর্শেদা বেগমকে বললেন, ব্যাগপত্র গোছাও বেগম, আমরা আজই ময়মনসিংহ রওনা দেব। ময়মনসিং যাওয়ার কথা শুনে তিনি ভরকে গিয়ে জিজ্ঞেস করলেন, হঠাৎ ওখানে কেন? ভাইজানের ছেলে ইকবালের সাথে বিয়ে হবে নূরের। আমি ভাইজানের সাথে কথা বলছি। নূর এক মুহূর্তের জন্য থমকে যায় তার বাবার কথা শুনে। হঠাৎ এত বড় সিদ্ধান্তের জন্য সে প্রস্তুত ছিল না। সে তার বাবার সামনে এসে বলল, এসব কি বলছেন আব্বা? আমি এখন আর এসব নিয়ে ভাবতে চাই না। আগে যা হওয়ার হয়ে গেছে, আমরা নিরুপায় ছিলাম, কিন্তু এবার একটা আল্লাহ আমাদেরকে আরো একটা সুযোগ দিয়েছে। এই সুযোগ হাতছাড়া করতে চাই না আমরা। ইকবাল খুব ভালো ছেলে, তোমাকে খুব সুখে রাখবে সে। কিন্তু আব্বা, আর কোনো কিন্তু নয়। এই বিয়েতে রাজি না হলে তুমি আমার মরা মুখ দেখবে। জীবন তোমাকে আরো একবার সুযোগ দিয়েছে, যখন কাজে লাগাও। নিজে রাজি হয়ে গিয়েছে তালাকের জন্য। নূরের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। ঠিকই তো, আদ্রিয়ান তো বলেছে তালাকের কথা, হয়তো আজকের ভিতর তালাক দিয়েও দিবে। এর আগে অনেক ভুল করেছে সে, এবার না হয় মা বাবার কথা মতোই কিছু একটা করুক। মোর্শেদা বেগমও স্বামীর মুখের ওপর কিছু বলতে পারলেন না। ব্যাগপত্র গোছাতে শুরু করলেন তিনি। ছেলেরা হলো বাটপার, শূন্য পকেটে প্রেম করবে একজনের সাথে, আর যখন পকেট ভরা থাকবে তখন বিয়ে করতে যাবে অন্য একজনকে। তুমি আমাকে ভুল বুঝছো প্রিয়া, আমি তো বলিনি আমি বিয়ে করব। বাবাই তো জোর করে ঠিক করেছে এই বিয়ে। ইকবালের কথায় প্রিয়া তাচ্ছিল্য হেসে বলল, শোন ইকবালের বাচ্চা, আমাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করবি তুই? তা তো হবে না। তুই টাকলা হয়ে যাবি, তুই কানা হয়ে যাবি। আমার অভিশাপ। 6 বছর আমার সাথে প্রেম করে এখন বাপ মায়ের দোহাই দিয়ে অন্য কাউকে বিয়ে করবি তুই? আমাকে কি পাগল পেয়েছে যে ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে করব? বিশ্বাস করো প্রিয়া, আমার বউ হবে শুধুমাত্র তুমি। এই কথাটা নিজের বাপকে গিয়ে বলতে পারোনি কেন তুমি? শোনো, তুমি কি ভাবছো আমি বেটার অপশন পাবো না? হালবাত পাবো। এসব বলে না প্রিয়া, আমি শুধু তোমাকেই বিয়ে করব। প্রিয়া রেগে চলে যেতেই ইকবালও রেগে তার ঘরে চলে গেল। 6 বছরের সম্পর্ক ইকবাল ও প্রিয়ার, একসাথেই পড়াশোনা করেছে তারা। ইকবালের বিপদের সময় আর কেউ থাক না থাক, প্রিয়া কখনো তার সাথ ছাড়েনি। কিন্তু কয়েক মাস আগে ইকবালের চাকরি হওয়ার সুবাদে তার বাবা তার বিয়ে ঠিক করে চাচাতো বোন নূরের সাথে। কিন্তু ভাগ্যক্রমে তার প্রতিবেশী প্রিয়া তা জেনে যায়। ইকবাল ঘরে ঢুকতেই দেখতে পায় তার বাবা খাচ্ছে। সে তার বাবার সামনে এসে বলল, বাবা, আমি নূরকে বিয়ে করতে চাই না। সারা জীবন যাকে বোনের চোখে দেখে এসেছি, তাকে এখন বউয়ের চোখে কিভাবে দেখব? তার উপর নূর ডিভোর্সি। মানুষের জীবনে অনেক ধরনেরই ঝড়ঝাপটা লেগেই থাকে। মেয়েটা প্রথমেই ঘরে স্বামীর ঠিক ছিল না, এতে ওর দোষটা কই বাবা? আমি কি সাহায্যের ভান্ডার খুলে বসেছি এখানে? আমাকে কেন বিয়ে করতে হবে? আমি বলেছি তাই। নুরুকে আমি আমার মেয়ে হিসেবেই রাখতে চাই এই ঘরে। তাহলে দত্তক নিয়ে এসো। আমার ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছ? চুপ, বেয়াদব। ইকবাল রেগে তার ঘরে চলে গেল। যাওয়ার সময় চিৎকার করে বলতে শুরু করলো, এখন থেকে যার ডিভোর্সই হবে তাকে বলবো যেন আমায় বিয়ে করে নেয়, কারণ আমি তো সাহায্যের ভান্ডার খুলে বসেছি। তার বাবা অবশ্য এসবে কান দিলেন না। কাল বিয়ে, সাদামাটা বিয়ে বিধায় কাজিয়ে এনে বিয়ে সম্পন্ন করবেন বলে ঠিক করেছেন। রাতে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল খান। যেহেতু মাধবপুর স্টেশন অনেকটা দূরে, তাই রাত 8টায় রওনা দিয়েছে তারা। তারা চলে যেতেই ঈশিতা সাইমার ফোন থেকে আদ্রিয়ানকে ফোন করে। সাইমার নাম্বার ব্লক করে রাখায় ফোন ঢুকছে না। ঈশিতা কি করবে ভেবে না পেয়ে তার মায়ের কাছে এসে বলল, আম্মু, তোমার ফোনটা একটু দাও, আমার বান্ধবীকে ফোন করব। ঈশিতার মা ফোন দিতেই সে আদ্রিয়ানের নাম্বারে কল করলো। আদ্রিয়ান শুয়ে আছে নিজের মতো। ইলহাম তার পাশেই বসে আছে। নূরের চলে যাওয়ার খবর শুনে সে কিছুটা মন খারাপ করলেও কিছু বলেনি। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে ফোন আসাতে সে খানিকটা অবাক হলো।
ফোন কানের সামনে নিতেই ঈশিতা বলে উঠল। আদ্রিয়ান ভাইয়া, নূর আপু কাল বিয়ে। ঈশিতার কথা শুনে আদ্রিয়ান বাকরুদ্ধ। সে কি বলবে ভাষা খুঁজে পেল না। কি বলছো এসব তুমি? হ্যাঁ, ময়মনসিংহে ফুলবাড়িয়া যাচ্ছে খালামণিরা। আপুকে বিয়ে দিয়ে দিবে বলেছে। এইটুকু বলেই ফোন কেটে দিল ঈশিতা, নয়তো কেউ সন্দেহ করবে আবার। এখনো তো ডিভোর্স পেপারে সই করেনি সে, তাহলে? অতঃপর কিছু একটা ভেবে চুপ করে রইল। ইলহাম তার অবস্থা দেখে জিজ্ঞেস করলো। কে ফোন করেছে? ঈশিতা ফোন করেছিল, নূরকে ময়মনসিংহ নিয়ে যাচ্ছে বিয়ে দিতে। ইলহাম আদ্রিয়ানের শান্ত ভাবভঙ্গিমা দেখে অবাক হলো। আগের আদ্রিয়ান হলে হয়তো এখন সব ছিন্ন ভিন্ন করে ফেলতো, কিন্তু এই আদ্রিয়ান বড্ড অচেনা। ইলহাম বিরক্তিকর কণ্ঠে বলল। তোর বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই চুপ করে বসে আছিস, তুই কিছু করবি না? কি করবো চাচ্ছ? এ বিকৃত চেহারা নিয়ে ওকে ফিরে আনতে যাব? নূর সুখে থাকুক তার নতুন স্বামী সংসার নিয়ে। পাগল হয়ে গিয়েছিস তুই, এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি চাই না নূর আমার উপর দয়া করুক, আমি বোঝা হতে চাই না ওর উপর। নূর কি একবারও বলেছে তোর চেহারা বিকৃত? সে কি একবারও বলেছে তুই তার উপর বোঝা? এসব না বললে আমি বুঝে যাচ্ছ নূর আমাকে ঘৃণা করে। নূর যদি তোকে ঘৃণা করতো তাহলে তোর এত সেবা যত্ন করতো না। তোর অ্যাক্সিডেন্ট হওয়ার সে রাত জেগে কান্নাকাটি করতো না, দিনের পর দিন না খেয়ে তোর পাশে তোর জন্য নামাজ পড়তো না। এসবের পরেও বলছিস তুই ওর ওপর বোঝা, ওর উপর দয়া করছিস। আদ্রিয়ান চুপ করে সব শুনছে। ইলহাম বিরক্ত হয়ে বলল। এখনো সময় আছে, হাল ছেড়ে দিস না। তুই গিয়ে আটকা ওকে। তুই যদি একবার বলিস নূরকে ফিরে আসতে, নূর ফিরে আসবে। আদ্রিয়ান চুপ করে রইল। হঠাৎ কি মনে করে সে লাফ দিয়ে উঠে পড়ল। অসুস্থ শরীর নিয়ে চলতে কষ্ট হচ্ছে, কিন্তু সে হাতের ক্যানেলা খুলে বেরিয়ে গেল। রুশান তার বাইক নিয়ে আসা যাওয়া করায় বাইকটা হাসপাতালের সামনেই আছে। আর কিছু না ভেবে বাইক চালিয়ে বেরিয়ে গেল। আদ্রিয়ান বেরিয়ে যেতেই ইলহামও বেরিয়ে গেল। রুশানকে বলল যেন সে পায়রার খেয়াল রাখে। আদ্রিয়ান স্টেশনে পৌঁছাতেই দেখতে পেল ট্রেন ছাড়ার আর কিছু সময় বাকি মাত্র। সে ওদিক ওদিক খুঁজতেই দেখতে পেল নূর ট্রেনের জানালার পাশে বসেছে। ট্রেনও মাত্র চলা শুরু করেছে। আদ্রিয়ানকে এই অবস্থায় এখানে দেখে নূর হতভম্ব। আদ্রিয়ান জানালায় হাত বাড়িয়ে ট্রেনের সাথে দৌড়াতে দৌড়াতে নূরের উদ্দেশ্যে বলল। নূর, তুমি যেও না, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না। রেজাউল খান তাকে দেখে বিরক্তিকর কণ্ঠে বললেন। এই ছেলে থামো, এখন অ্যাক্সিডেন্ট করে বসে এভাবে দৌড়ালে এখনই পুরোপুরি সুস্থ হওনি তুমি। আদ্রিয়ান তার কথায় পাত্তা দিল না। ট্রেনের গতি বাড়তে শুরু করেছে। হাঁটুতে ক্ষত থাকা সত্ত্বেও সে হার মানল না, দৌড়াতে লাগলো একই গতিতে। নূর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে। আদ্রিয়ান তার হাত এগিয়ে দিয়ে বলল। আমার জন্য অপেক্ষা করবে তো নূর? না হয় আমি মরেও শান্তি পাবো না। স্বামীর অধিকার যেন আমি ছাড়া অন্য কারো না হয়, কথা দাও আমায়। নূর হাত বাড়িয়ে তার হাত ধরল, আর টাল সামলাতে পারল না, উল্টে পড়ল আদ্রিয়ান। নূর আঁতকে উঠল এই অবস্থা দেখে। হাঁটু থেকে রক্ত পড়ছে। আদ্রিয়ান সেসবে তোয়াক্কা করল না, কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলে গেল। সে কি করবে বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তে ইলহাম ফোন করলো তাকে। ইলহামের ফোন ধরতেই সে বলে উঠল। গাড়িতে ওঠ, আমরা ময়মনসিংহে রওনা দেবো। ইলহাম গাড়ি নিয়ে বেরিয়েছে। আদ্রিয়ান দেরি না করে স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় গিয়ে দেখে ইলহাম গাড়ি নিয়ে চলে এসেছে। গাড়িতে উঠতেই তারাও রওনা দেয়। রাতের নিস্তব্ধতা ভেঙে গোধূলির বিপরীত প্রহর। স্নিগ্ধ প্রভাত ফুটে উঠেছে। ভোরে পৌঁছেছে নূর ও তার পরিবার। আর একটু পরেই শুরু হবে কোলাহল। সারা রাত দু চোখের পাতা এক করেনি নূর। ব্যাগপত্র নিয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে বেশি সময় লাগেনি তাদের। মনিরুল ইসলাম তাদের স্বাগত জানায় তাদের। বিয়ের কাপড় আগে থেকেই নিয়ে রেখেছেন তিনি। নতুন পরিবেশ দেখে নূরের কিছুটা অস্বস্তি হচ্ছে। আদ্রিয়ানের জন্য চিন্তাও হচ্ছে তার। প্রেম টিকবে কিনা সেই চিন্তায় ঘুমাতে পারেনি ইকবাল। কাল থেকে ব্লক লিস্টে রেখেছে প্রিয়া তাকে। নিজের ঘর থেকে বের হতেই নূর ও তার পরিবারকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় ইকবালের। সে রেজাউল খান ও মোর্শেদা বেগমকে সালাম করে আবারও উপরে চলে যায়। মনিরুল ইসলাম নূরের হাতে বিয়ের লেহেঙ্গা দিয়ে বললেন। তোমার বাবা বলেছিল শাড়ি কিনতে, কিন্তু আমার ইচ্ছে ছিল লেহেঙ্গা কেনার। যাও মা, পরে এসো। নূর তার মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই তিনি চোখ নামিয়ে ফেলেন, কারণ তার হাতে করার মতো কিছুই নেই। নূর দেখিয়ে দেওয়া ঘরে চলে যায় কাপড় বদলাতে। আদ্রিয়ানের কথা মনে পড়ছে তার। কি করবে বুঝতে পারছে না। আদ্রিয়ান ও ইলহাম মাত্র ময়মনসিংহে পৌঁছেছে।
ঠিক সেই সময় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। আদ্রিয়ানের মাথায় শুধু একটা কথাই ঘুরঘুর করছে, সকালে নূরের বিয়ে। এই শহর সম্পূর্ণ অচেনা। সে তবুও এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো গাড়ি পাওয়া যাবে কিনা। একটা ছেলেকে বাইক চালিয়ে আসতে দেখে আদ্রিয়ান ইলহামের কাছ থেকে 4,000 টাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য ভাড়া নেয় সেই গাড়ি। ক্ষতস্থান ঠিক না হওয়া পর্যন্ত ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছিল, কিন্তু সে এতদূর জার্নি করে আবার বাইক চালানোর কারণে শরীর দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে সে চোখে অন্ধকার দেখতে শুরু করে। ইকবাল বারবার ফোন করেই যাচ্ছে প্রিয়াকে, কিন্তু কোনো হুঁশ নেই প্রিয়ার। সে ফোন তুলছে না। মনিরুল ইসলাম ইকবালকে নিয়ে সোফায় বসতেই নূরকে নিয়ে নেমে আসলেন মোর্শেদা বেগম। নূরের শরীর কাঁপছে রীতিমতো। কাজীও এসে বসে আছেন, শুধুমাত্র সই করাটাই বাকি। নূরকে সই করতে বলাতে সে এক পলক তাকিয়ে রইল তার বাবার দিকে। তিনি ইশারায় নূরকে বললেন সই করতে। নূর সই করতে নিয়েও পারল না, চুপ করে বসে রইল। ঠিক সেই সময় ইলহাম বাড়ির ভেতর ঢুকে চিৎকার করে বলল, নিয়োগ হারাম, আমার আদ্রিয়ান ওখানেই নিজেই শেষ নিঃশ্বাস নিতে চলছে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নূরের চোখ থেকে। বাকিরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে ইলহামের দিকে। রেজাউল খান রাগান্বিত স্বরে ইলহামকে বললেন, মেয়েটাকে শান্তি দিবে না তোমরা? নতুন জীবন শুরু করতে চাচ্ছে সে। আমার ভাতিজার মৃত্যুর মুখে আর আপনি বলেছেন আপনার মেয়ের নতুন জীবনের কথা। নূর কাঁপা কাঁপা শরীরে দাঁড়িয়ে যায়, এক পলকে তাকিয়ে থাকে তার বাবার দিকে। নূরের চোখের ভাষা বুঝতে পেরে তিনি চুপ করে রইলেন। অতঃপর নূর ইলহামের কাছে দৌড়ে এসে বলল, আমাকে ওনার কাছে নিয়ে চলুন, আর দেরি করবে না, চলুন। ইলহাম নূরকে নিয়ে বেরিয়ে যেতেই রেজাউল খান ধপ করে বসে পড়লেন সোফায়। কাজী অবস্থা বুঝতে পেরে বললেন, আজ কি বিয়ে হবে না? ইকবাল দ্রুত বলল। হবে, বিয়ে আজকেই হবে। রেজাউল খান ভেবেছেন ইকবাল নূরের কথা বলছে, তাই তিনি হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দাও ইকবাল, আমার মেয়ে এমন কিছু করবে আশা করিনি। এমনটা হওয়ার কথা ছিল না। ভালোই করেছে, আমি আগেই বলেছিলাম আমি এই বিয়েতে রাজি না। এখন আমার পথ খালি, আমি যাচ্ছি আমার প্রিয়াকে নিয়ে আসতে। ইকবাল দ্রুত এগিয়ে গেল প্রিয়ার ঘরের সামনে। প্রিয়া দরজা খুলে ইকবালকে বড় বেশে দেখে রেগে বলল, বিয়ে করে মিষ্টি দিতে এসেছিস হারামজাদা? আজ তোর একদিন কি আমার একদিন। আরে তোমাকে বিয়ে করতে এসেছি, চলো, কাজী অপেক্ষা করছে। হাসপাতালে যেতেই নূর যখন নার্সকে জিজ্ঞেস করলো আদ্রিয়ান কোন কক্ষে, তখন তিনি নূরকে 401 নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে যেতেই নূর দেখতে পায় সাদা কাপড়ে আবৃত সেই লাশকে। নার্স এসে বললেন, এই কক্ষের পেশেন্ট মারা গিয়েছেন কিছুক্ষণ আগেই। নূর কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে সাদা কাপড় সরাতেই দেখতে পেল। লাশের দিকে হাত বাড়াতেই নার্স খ্যাক করে উঠল, আপনার পেশেন্ট 401 নম্বর কক্ষে। আপনি 402 নম্বর কক্ষে কি করছেন? নূর আমতা আমতা করে বলল, আসলে খেয়াল করিনি। তাড়াহুড়োর কারণে সে খেয়ালই করেনি রুম নম্বর। নূর 401 নম্বর কক্ষে যেতেই দেখতে পায় আদ্রিয়ান একটা কালো আঙ্গুর মুখে দিয়ে অসহায় ভঙ্গিতে আনমনে বলে উঠল, আর একটু পরে অজ্ঞান হলে কি হতো? বউটার বোধে এতক্ষণে বিয়েও হয়ে গেছে। নার্স, এসব কি আঙ্গুর রেখেছে? সব টক? বউর দ্বিতীয় বিয়ের চিন্তায় আঙ্গুরও টক লাগছে আজকাল। নূর ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের পানে। এখানে সে চিন্তায় মরে যাচ্ছে, আর এই লোক কিনা আঙ্গুর টক নাকি মিষ্টি এই চিন্তায় রয়েছে। নূরকে দরজার পাশে লাল লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ভেবেছে তার হয়তো বিয়ে হয়ে গিয়েছে। নূর এগিয়ে আসতেই আদ্রিয়ান বলে উঠল, সব শেষ? নূর ঠোঁট ফুলিয়ে বলল, বিয়ে করিনি তো, চলে এসেছি। চলে এসেছ? তোমার আব্বা আম্মা? নূর চুপ করে রইল তার কথায়। আদ্রিয়ান বিশ্বাস করতে পারছে না নূর বিয়ে ভেঙে চলে এসেছে। নূর আদ্রিয়ানের দিকে এক পলকে তাকিয়ে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ইলহাম চাচা বলল আপনি নাকি মৃত্যুশয্যায়, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। এমন কিছুই তো মনে হলো না। বাইক চালানোর সময় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি তো সুস্থই আছে। তার মানে আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, শুধু আঙুল করে একটু টক, খেয়ে দেখো। নূরের মেজাজ খারাপ হয়ে গেল আদ্রিয়ানের কথায়। লোকটা একদম ভাবলেশহীন ভাবে কথা বলছে। নূরকে আর চোখে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলে উঠল, রাগ করেছো আঙুর না দেওয়ায়? এই নাও, আঙুর খাও, আর মাথা ঠান্ডা রাখো। কুল কুল। নূর আগে ফুসফুস করতে করতে বলল, আপনার আঙুর আপনিই খান, চললাম আমি। আরে কোথায় যাচ্ছ? জাহান্নামে। স্বামীর কথা না শুনলে
এমনিতে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। কি বললেন আপনি? বলছিলাম, জাহান্নামে যাচ্ছ যখন আমাকে নিয়ে চলো। তুমি হিনা একা জান্নাতে মন টিকবে না। নূরের মাথা ফেটে যাচ্ছে রাগে। সে কোনো মতে রাগ দমিয়ে রেখে বলল। আপনার মতো অমানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। আদ্রিয়ান চুলে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল। আদ্রিয়ান শাহ ওয়ান পিস, তাই তো দুটো দেখনি। নূর মিনমিন করতে করতে চলতে শুরু করলো। ওনার সাথে কথা বলা আর গরুর সাথে কথা বলা একই কথা। আদ্রিয়ানও নূরের পেছন পেছন যেতে শুরু করলো। আদ্রিয়ানকে আসতে দেখে নূর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। আপনি কোথায় যাচ্ছেন? তোমার সাথে জাহান্নামে। আপনাকে না হসপিটালে ভর্তি করলো, তাহলে আপনি আমার সাথে কেন যাচ্ছেন? শুধু স্যালান দিচ্ছিল মাথা ঘুরে পড়ে যাওয়ায়। আমি পুরোপুরি সুস্থ। নূর হতাশ হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। এই লোক আর শুধরাবে না। কিন্তু এখন সে ভাবছে এই মুখে সে তার মা বাবার কাছে কিভাবে যাবে। সামনে ইলহামকে দাঁড়িয়ে থাকতে দেখে নূর তার কাছে এসে বলল। আমি এখন কি করব? মা বাবার কাছে কোন মুখে যাব? কেন, সুন্দরী তো লাগছে। কোন মুখে যাবে মানে কি? আদ্রিয়ান মাঝে কথা বলাই নূরের ইচ্ছে করলো ঠাস করে একটা চর বসিয়ে দিতে। নেহাত অসুস্থ মানুষ, তাই রাগ দমন করে রেখেছে। ইলহাম আদ্রিয়ানকে চোখের ইশারায় চুপ করতে বলল। অতঃপর নূরের উদ্দেশ্যে বলল। ইলহামের কথায় কিছুটা ভারমুক্ত হলো নূর। ইলহাম গাড়ি ঠিক করিয়ে ফেলেছে। এর মাঝেই নূর তার চাচার বাড়ির সামনে আসতেই দেখতে পেল তার জায়গায় অন্য একটি মেয়ে বসে আছে। মূলত দুটো থাপ্পড় খাওয়ার পর প্রিয়াকে বিয়ে করতে পেরেছে ইকবাল। নূরকে ভিতরে ঢুকতে দেখে নূরের বাবা মুখ ফিরিয়ে নিল। সে রেজাউল খানের সামনে এসে বলল। আব্বা, আমার স্বামী আমার জন্য মৃত্যুর সাথে লড়াই করছে। আমি কি করে তার পরোয়া না করে অন্য কাউকে বিয়ে করব বলুন? যখন তোমাদের দিনের পর দিন অত্যাচার করেছিলে তখন কোথায় ছিলে এই ভালোবাসা? তুমি ভুলে যেও না, আদিনের জন্য তুমি তোমার সন্তানকে হারিয়েছো। নূর চুপ করে রইল ওনার কথায়। হ্যাঁ, উনি মিথ্যে বলছেন না। তবে স্বামী সংসার ফেলে অন্য কারোর সাথে মানিয়ে নেওয়া কি সহজ? নূরকে চুপ করে থাকতে দেখে তিনি এবার নরম সুরে বললেন। আমরাও তো ইচ্ছে করে নিজের মেয়েকে সুখী হতে দেখতে। আমার একটা মেয়ে আজার হালে থাকবে, প্রতিনিয়ত কষ্ট পাবে। বাবা হয়ে এসব আমি কি করে মেনে নিব? ইকবলের বিয়ে করতে হয়তো একটা সুখী সংসার আশা দেখতে পারতে তুমি, কিন্তু নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করলে এই বখাটের জন্য। তালাক হওয়ার 3 মাসের মধ্যে যে দ্বিতীয় বিয়ে করার অনুমতি নেই, তাকে আপনি জানতেন না শ্বশুরাব্বা? দরজার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের কণ্ঠস্বর পেয়ে তিনি মুখ ফিরিয়ে নিলেন তার কাছ থেকে। আদ্রিয়ান ভেতরে প্রবেশ করে বলল। আমি বলেছি তালাক দেব, কিন্তু সই তো করিনি। তাহলে বিবাহিত নারীকে আপনি আমার বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন? আইনত ধর্মীয় শরীয়ত মোতাবেক নূর এখন আমার স্ত্রী, আমার 3 কবুল বলা কাগজে কলমে লিখে দেব। এখন তোমার মনে পড়ে নূর তোমার স্ত্রী, অথচ যখন মেয়েটার খাওয়ার জন্য বাসি ভাত ছাড়া কিছুই পাইনি তখন কোথায় ছিলে? তোমার এসব কথা দিনের পর দিন অত্যাচার করার সময় কোথায় ছিলে এসব? সব ক্ষেত্রে কি আমার দোষ? আমাদের বাড়ি থেকে নিয়ে আসার পর আমি কখনো নূরের সাথে উঁচু গলায় কথা বলেছি কিনা জিজ্ঞেস করুন। আমি ট্রেনিংয়ে থাকাকালীন নূরের সাথে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমি কিছু জানতাম না এসব নিয়ে। ওর প্রেগনেন্সির বিষয়টাও বাচ্চা নষ্ট হওয়ার পর জানতে পেরেছে। এর জন্যই কি আমি আম্মাকে শাস্তি দেইনি? আমি তার কাছ থেকে মায়ের অধিকার কেড়ে নিয়েছিলাম। দিন রাত আপনার মেয়ের সাথে দেখা করার জন্য না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় পড়েছিলাম। মানছি আমি ভুল করেছি, তাই বলে কি ক্ষমা নেই আমার? সন্তান তো আমারও ছিল, কষ্ট কি আমি পাইনি? নিজে কখনো বাবার আদর পাইনি। যখন নিজে বাবা হব, আল্লাহ তার বান্ধাকে তার কাছে নিয়ে গেল। সন্তান হারানোর পর মা হারালাম, এরপর নিজের অর্ধাঙ্গিনীকেও হারালাম। দিন শেষে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপনাদের মেয়েকে ফিরে পেয়েছেন, নূর আশ্রয়স্থল হিসেবে তার মা বাবা ফিরে পেয়েছে। কিন্তু আমি কি পেয়েছি? ট্রেনিং থেকে ফিরে ভেবেছিলাম নূরকে নিজের মনের কথা জানাবো, আর 10টার সংসারের মতো আমারও সংসার হবে। অথচ আমি সেই সুযোগটা পেলাম না। আমি না খেয়ে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই আমার। আজ কতদিন আমি ঠিকভাবে খাইনি ঘুমাইনি বলতে পারছি না। আমার খেয়াল রাখার মতো কেউ আছে কি? এতিম আমি। সবশেষ আমি শুধু ঘৃণাটুকু পেয়েছি। বলতে বলতে চোখে জলেরা ভিড় জমিয়েছে তার। আদ্রিয়ান চোখ মুছে বলল। চেহারায় লম্বটে ক্ষত পড়ার পর আমি আশা হারিয়ে ফেলেছিলাম, মুক্তি দিতে চেয়েছিলাম। তবে তখন কেন আমায় আবার আপন করেছিল নূর? কেনই আমি নামক এতিমকে আবারও আশার আলো দেখালে বলো? আমি তো চেয়েছিলাম তুমি মুক্ত হয়ে যাও আমি নামক বোঝা থেকে। ইলহাম পেছন থেকে সব শুনছে। সেও তো আদ্রিয়ানের খোঁজ নিতে পারেনি। একা হাতে রাজনীতি পায়রাকেও সুরাইয়া সাহাকে সামলে ওঠা খুবই কষ্টকর হয়ে পড়েছিল।
ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতেই একটা টিকটিকি এসে পড়ল ইরার উপর। সে চিৎকার করে উঠতেই শাহানাব দরজা ধাক্কা দিতে দিতে বলল। কি হয়েছে? ইরা হঠাৎ করে হওয়ায় ভয় পেয়ে গিয়েছে। সে দরজা খুলে শাহানাবকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা স্বরে বলল। এটাকে সরান আমার উপর থেকে, দ্রুত সরান। শাহানাব ওয়াশরুমের ভেতর ঢুকতেই শামীমা চৌধুরী ঘরের ভেতরে এসে ইরাকে ডাকতে লাগলেন। ইরা, তুমি চেঁচালে কেন? কি হয়েছে? হঠাৎ মায়ের আওয়াজ শুনে শাহানাব জমে গেল মুহূর্তেই। শামীমা চৌধুরী যদি তাদের একসাথে ওয়াশরুমে দেখেন তাহলে হয়তো উল্টোপাল্টা কিছু একটা ভাববেন। শাহানাব টিকটিকিটা সরিয়ে ইরাকে ফিসফিস করে বলল। মাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমিও এখানেই আসছি। কিছু একটা বলে সামাল দাও তাড়াতাড়ি। আম্মা, আমি ওয়াশরুমে, আপনি যান। শাহানাব কোথায়? দেখছি না যে। হয়তো কোথাও গিয়েছে, আমি দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শামীমা চৌধুরী চলে যেতে শাহানাব হাফ ছেড়ে বলে উঠল। তুমি হচ্ছে একটা কুফা। তোমার সাথে থাকলে একটা না একটা ঝামেলা লেগেই থাকবেই। কি? আমি না, আপনি কুফা। আমার কথা আমাকে শুনিয়ে দিচ্ছে, বজ্জাত মেয়ে। হঠাৎ শাহানাব স্লিপ কেটে পড়ে যেতে নিলে ইরার হাত ধরে দাঁড়ায়। এতে তার নখের কারণে ইরার হাতে এক প্রকার খামচির দাগ বসে যায়। ইরা শাহানাবের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল। আপনি আমায় খামচি দিলেন কেন? আমি ইচ্ছা করে দিয়েছি নাকি? ইচ্ছে করে দিয়েছেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ইরা তার বাহুতে কামড় দিয়ে বসে। ইরাকে ছাড়াতে শাহানাব তাকে ধাক্কা দিয়ে সরাতে নিলেও পারে না। উপায় না পেয়ে খামচি দিয়ে বসে গালে। গালে খামচি দেওয়ায় ইরা এবার কান্নাই করে দেয়। অতঃপর শাহানাবের চুল মুঠো করে ধরে গালে জোরে কামড় বসিয়ে দেয়। শাহানাব ইরার চুল টেনে ধরতেই ইরা আম্মা বলে চিৎকার করে কেঁদে ওঠে। শামীমা চৌধুরী তাদের চিৎকারে উপরে হন্তদন্ত হয়ে ছুটে আসেন। অতঃপর দরজা ধাক্কিয়ে তাদের বের করেন। দুজনকে দেখে অবাকের চরম পর্যায়ে তিনি। আপাতত বসার ঘরে বসে আছেন তিনি। শামীমা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা ও শাহানাব। ইরার গালে ও হাতে খামচির দাগ, সেখানে রক্ত জমে আছে। আর শাহানাবের বাহুতেও ডান গালে কামড়ের দাগ। মিথিলা আপেলে কামড় বসিয়ে শামীমা বেগমের উদ্দেশ্যে বলল। ওদের হানিমুনে পাঠাই দিন খালাম্মা। ঘরে বসে একজন আরেকজনকে কামড় দিয়ে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেছে, আর হানিমুনে পাঠালে একজন আরেকজনকে মেরে আসবে। ইরা কাঁদো কাঁদো স্বরে শামীমা চৌধুরীর পাশে বসে বলল। আম্মা, আপনার ভদ্র গুণধর ছেলে আমায় খামচি দিয়েছে, দেখুন কিভাবে দিয়েছে খামচি। শাহানাব আর চোখে তার দিকে তাকিয়ে অতঃপর তার হাতের দাগ শামীমা চৌধুরীর সামনে এনে কামড়ের দাগ দেখিয়ে বলল। আম্মা, এই মেয়ে আমাকে কুত্তার মতন হাত কামড়াচ্ছে। কুত্তা কামড়ানোর জন্য কোন হাসপাতালে যেতে হবে? ভ্যাকসিন নেওয়া জরুরি। কিছু সময় চুপ থেকে সে আবারও বলে উঠল। 18টা ইঞ্জেকশন নেওয়া লাগবে মনে হয়। আম্মা দেখছেন, আপনার ছেলে আমাকে কুত্তা বলেছে। কুত্তার মতন কামড়ালে কুত্তা বলবো না তো কি মশা বলবো? শামীমা চৌধুরী তাদের দুজনের ঝগড়া দেখে ধমক দিয়ে বললেন। করা দুজনে, তোমরা কি ছোট বাচ্চা? এভাবে একজন আরেকজনকে কি অবস্থা করেছো? এরা কিছু একটা ভেবে অতঃপর বলে উঠল। আম্মা, উনি আমার চুলও ছিঁড়ে ফেলেছে, কত জোরে টেনেছে আপনি জানেন? এই মেয়ে, আমি কি ইচ্ছে করে চুল টেনেছি নাকি? তুমি আমাকে কামড় দিয়েছিলে, তাই আত্মরক্ষার জন্য চুল টেনে ধরেছিলাম। আত্মরক্ষা বলতে লজ্জা করছে না, মিথ্যাবাদী লোক। মিথিলা, ওদের দুজনকে ব্যান্ডেজ করে দাও। আর হ্যাঁ, এরা এখন থেকে আমার ঘরে থাকবে। শামীমা চৌধুরীর কথায় দুজনেই চুপ হয়ে গেল। মিথিলা ইরার হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য এগিয়ে আসতেই শাহানাব রাগে ফোঁস করতে করতে চলে গেল। শাহানাব নিজের ঘরে এসে গালে ওষুধ লাগানোর জন্য ওষুধের বক্স হাতে নিতেই দেখতে পেল তার ফোনে অনেকগুলো কল এসেছে। সে ফোন হাতে নিয়ে দেখলো তার দলের ছেলেটা, যাকে সে নূরের উপর নজর রাখতে বলেছিল, সে মেসেজ দিয়েছে। মেসেজ চেক করতেই দেখতে পেল আদ্রিয়ান ও নূরের একসাথে ফেরার কথা। ময়মনসিং থেকে তখনই রওনা দিয়েছিল তারা। আদ্রিয়ানের কন্ডিশন ভালো না, ক্ষত এখনো শুকোয়নি। মেরুদণ্ডেও ঘাড়ে থাকা ক্ষততে ইনফেকশন হয়ে গিয়েছে, তাই ইলহাম বেশি দেরি করতে চায়নি। অপরদিকে আদ্রিয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না, মেজাজ খারাপ তার। আবারও ক্ষত পরিষ্কার করতে হবে শুনে তার মুখ শুকিয়ে গিয়েছে। সে ইলহামের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল। আমি একদম ঠিক আছি চাচ্চু। ওয়াশ কি 2 দিন পর পর করতে হয় নাকি? বিপক্ষ দলের সাথে মারামারি করতে গিয়ে যখন হাতের আঙ্গুল ভেঙে এলি তখন তো একটু শব্দ করিসনি, তাহলে ক্ষত পরিষ্কারের সময় কেন এত তালবাহানা? ইলহামের কথায় চুপসে গেল সে। নূর ব্যাকসিট থেকে তাদের কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। আদ্রিয়ান বাহিরের দিকে তাকিয়ে মিনমিন করে বলল। মারামারি আর ডাক্তারগিরি কি এখনো নাকি? ওই হাতুড়ো ডাক্তার ক্ষত পরিষ্কার করে নাকি আমার জান নিয়ে ছেনে মেরে খেলে?
ওইটা তো আমার মাথায় আসে না। কোন জন্মের পাপের ফল ভোগ করছে কে জানে। সাহা বাড়ির সামনে গাড়ি এসে থামতেই সকলে গাড়ি থেকে নেমে পড়ে। আজ অনেকদিন পর সাহা বাড়িতে পা রাখছে নূর। এই বাড়িতে সে তার সন্তানকে হারিয়েছিল, আবারও সেই বাড়িতে পা রাখছে সে। ফারজানা গাছে পানি দিচ্ছিল, ঠিক তখনই নূরকে দেখতে পেয়ে ঝাপটে জড়িয়ে ধরে সে। নূরের সাথে কত সময় সে কাটিয়েছে তা অগণিত। তোমার সব পরে বলবো, আপাতত ভেতরে চলো। পায়রা সোফায় বসে ড্রাগন ফল খাচ্ছিল। রক্ত শূন্যতার কারণে ইলহামের করা আদেশ ফল খাওয়ার। নূর চৌখাটে পা রাখতে দেখে 7 মাসের উঁচু পেট ধরে দাঁড়ায়। নূরকে দেখে সে খুব একটা অবাক হলো না। নূর তার সামনে আসতে এসে বলে উঠল, কেমন আছিস নূর? আপুকে তো ভুলেই গিয়েছিস। ভুলিনি আপু, আসলে এই 2 মাসে অনেক কিছু বদলে গিয়েছে। ইলহাম আগেই বলে রেখেছিল পায়রাকে সে এসব বিষয়ে কিছুই জানায়নি, তাই সেও আগ বাড়িয়ে কিছু বলল না। নূর পায়রার পেটে হাত দিতেই হঠাৎ কিছু একটা অনুভব করলো। পায়রা সোফায় বসে বলল, তোকে দেখে কেমন খুশি হয়েছে দেখেছিস? ফুটবল খেলা শুরু করেছে আমার পেটের ভেতর। নূর তো খুশিতে আত্মহারা। সে আবারও অনুভব করার জন্য হাত দিতেই এবার আর নড়ল না, তবে কিছুক্ষণ পর আবারও অনুভব করলো লাথি দিয়েছে। পায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলে দুটো এখনই এত দুরন্ত হয়েছে, না জানি আর কয়েক মাস পর কি হবে। দেখ দেখ কেমন করছে। বকছো কেন আপু? খুশি হয়েছে আমায় দেখে, তাই তো কোলে আসার জন্য ছটফট করছে। হ্যাঁ দেখ, এক লাফে কোলে না এসে পড়ে। নূর তার কথাই হেসে ফেলল। পায়রাও হাসছে। অনেকদিন পর মন খুলে হাসছে সে। ইলহাম ও আদ্রিয়ান বাড়ি ঢুকতেই পায়রা চুপ হয়ে গেল। যদিও আদ্রিয়ান ও পায়রার সম্পর্ক সাপে নেওয়ালের মতো হলেও আজ আদ্রিয়ান পায়রার জন্য ফুচকা নিয়ে এসেছে। এই অবস্থায় একটু আধটু এসব খেতে মন চায়। নিজের স্ত্রীকে তো পারেনি, তাই চাচির আবদার পূরণ করছে সে। 750 টাকার ফুচকা নিয়ে এসেছে সে। এইসব নিয়ে পায়রার সামনে আসতেই পায়রা ঠাস করে একটা চর বসিয়ে দেয় তার গালে। আদ্রিয়ান ঠায় দাঁড়িয়ে আছে, কোনো শব্দ না করে। হঠাৎ সবকিছু এত দ্রুত হওয়ায় ইলহামের বিষয়টা বুঝতে বেগ পোহাতে হয়েছে খুব। আদ্রিয়ানকে চর দেওয়ায় সে পায়রার কাছে এসে রাগান্বিত স্বরে বলল, ওর গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে তোমায়? একদম মাতাব্বারি করতে আসবে না ওর বিষয়ে। ইলহাম কখনো পায়রার সাথে উচ্চস্বরে কথা বলেনি। সবসময় পায়রার প্রতি আলাদা একটা সম্মান বজায় রেখে কথা বলেছে, কিন্তু আদ্রিয়ানকে চর মারায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পায়রা আঙ্গুল তাক করে ইলহামের দিকে তাকিয়ে বলল, আর আমার বোন সন্তান হারিয়েছে, তার বেলায় বারবার করে বলেছিলাম ওদের ডিভোর্স করিয়ে দিন। আমার বোন ভালো নেই, তবু আপনি শোনেননি আমার কথা। আজ 4 জীবন শেষ একই সাথে। ওই নিষ্পাপ শিশুটা যে কিনা পৃথিবীর আলো দেখার আগেই নিঃশেষ হয়ে গেল। বড় ভাবি সে তো নিজের পথ বেছে নিয়েছে, কিন্তু মাঝে আদ্রিয়ান ও নূর, তাদের কি হবে বলুন? আপনি কি ভেবেছেন আপনি না শোনালে আমি কখনো জানতে পারবো না, তাই না? ইলহাম অবাক হলো পায়রার কথায়। পায়রা এসব কি করে জানলো? এই বাড়িতে তো এসব নিয়ে কোনো কথাই হয়নি। মূলত শাহানাব জানিয়েছে পায়রাকে সব। আদ্রিয়ান ও নূর একসাথে বাড়ি ফিরেছে জানার পর সে পায়রাকে ফোন করে সব জানায়। পায়রা বাকরুদ্ধ তার কথায়। এত সবকিছু হয়ে গেল আর সে কিছুই জানতে পারলো না। তোমাকে এসব কে বলেছে? ছেড়ে দাও না চাচ্ছু, চাচি তো ঠিকই বলেছে, আমার জন্যই সব হয়েছে। শাহানাব ফোন করেছিল আমাকে, সেই বলেছে সব কিছু। শাহানাবের নাম শুনতেই আদ্রিয়ান ব্রুকুচকে তাকিয়ে মনে মনে বলল, অ্যাক্সিডেন্টটা আমার না হয়ে লাফাঙ্গার হলেই ভালো হতো, অন্তত আমার পারিবারিক বিষয়ে নাক গলাতো না। সে দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলো। সুরাইয়া সাহা গরম রসুন তেল নিয়ে বসার ঘরে আসতেই দেখতে পেল নূর। নূর তাকে সালাম করতেই তিনি নূরকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এতদিন কোথায় ছিলে নূর? এই বুড়ি তো বেশি দিন বাঁচবে না। ভালোই হয়েছে দেখতে এসেছো, না হয় মরার পরও আফসোস থেকে যেত। এমন করে বলবেন না দাদি, এখনো অনেক সময় কাটানো বাকি। সুরাইয়া সাহাকে নিয়ে সোফায় বসতেই পায়রা বলে উঠল, নূর, তুই কি ভেবেছিস? ডিভোর্স দিবি নাকি সংসার করবি? নূর কিছু বলার আগেই আদ্রিয়ান ঠাস করে দাঁড়িয়ে বলল, এত কষ্ট করে ডিভোর্স আটকিয়েছে, আর এখন বলছে কিনা ডিভোর্স হবে কিনা। ইলহাম আদ্রিয়ানের কাঁধে হাত রেখে তাকে বসিয়ে দিয়ে বলল, তুই শান্ত হ, আমি কথা বলছি। আদ্রিয়ান তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। আমার মনে হয় আরেকটা সুযোগ দেওয়া উচিত। নূর, তোর কি মতামত? নূর চুপ করে রইল তার কথায়। আদ্রিয়ান রীতিমতো ঘামছে। নূর কি বলবে তা ভেবে।
নূর কিছু সময় চুপ থেকে অতঃপর বলল, উনি আমার সাথে যা করেছে তা আমি কখনো ভুলবো না, কিন্তু উনি ওনার ভুল বুঝতে পেরেছে, তাতে আমি সন্তুষ্ট। ওনাকে ক্ষমা করলেও ওনার সাথে আগের মতো সম্পর্ক থাকবে কিনা আমি জানি না, কিন্তু আগের মতো সম্মানটা আর আসবে না। ওনার আর ওনার মায়ের জন্য আমি আমার সন্তান হারিয়েছি, এই কথা তো মিথ্যে নয়। তাহলে এখন তুই কি চাস বল? আগামী 6 মাস ওনার সাথে আমার দূরত্ব থাকবে। 6 মাস আমি এই বাড়িতে ওনার স্ত্রী রূপে নয়, বরং তোমার বোন হিসেবে থাকবো। নূরের কথা শুনে পায়রা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে কি মতামত? নূর যেমনভাবে চাইবে ঠিক তেমনভাবেই সব হবে। শুধু তার নামের সাথে আমার নামের বন্ধনটা জুড়ে থাক। সবাই তার সিদ্ধান্ত জেনে চুপ করে রইল। এর মাঝে ইলহাম হুট করে বলে উঠল, আজ রাতে আমরা চৌধুরী ভিলাজ যাব, সবাই তৈরি থেকো। সুরায়া সাহা ইলহামের কথা শুনে বললেন, ও বাড়িতে কেন যাবে? কোনো ঝামেলা হয়েছে? গেলেই বুঝতে পারবে না মা। গোধূলি শেষ লগ্ন পেরিয়ে নক্ষত্র জলজল করে উঠল নীলিমার বুকে। চাঁদের রূপলি আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ল ধরনীর বুকে। চারপাশ ডুবে গেল গভীর নৈশব্দে। নূর হালকা সবুজ রঙের একটা কুর্তি পরেছে। আদ্রিয়ান প্রথমে যেতে না চাইলেও ইলহামের মুখের উপর কিছু বলতে পারল না। না হয় এখন হয়তো কড়া কিছু কথা শুনিয়ে দিবে। তাই মুখ ভার করে এক প্রকার সাদা শার্ট পরে তৈরি হয়ে নিচে নেমে আসতেই দেখতে পেল নূরকে। নূর মাথায় ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছে। তাকে হালকা সবুজ রঙে মানিয়েছে বেশ, কিন্তু শাহানাবের প্রতিক্রিয়া কি হবে ভাবতেই মেজাজ খারাপ হয়ে যায়। সে নূরের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, শাহনাব তোমার সাথে কথা বলতে আসলে কিন্তু কথা বলবে না। আদ্রিয়ানের কথাই সে বিরক্ত হয়ে বলল, আপনি সারাক্ষণ ওনার সাথে এমন কেন করেন বলুন তো? ওকে মেরে বালি চাপা দিয়ে নিয়ে এই বেশি। নূর তার কথায় কান না দিয়ে বেরিয়ে গেল সকলের সাথে। পায়রা ঢিলা একটা সুতির থ্রিপিস পরেছে গোলাপি রঙের। বাবুর যাতে অসুবিধা না হয় তাই ইলহাম সুতির থ্রিপিস পরতে বলেছে তাকে। শামীমা চৌধুরী ইশতেহার চৌধুরীকে আজকের পুরো ঘটনা বলছিলেন, তবে কোনো প্রতিক্রিয়া দেখানো ছাড়া তিনি হেসেই চলেছেন শাহানাব ও ইরার ঝগড়ার কথা শুনে। ঠিক সেই সময় মিথিলা এসে দরজায় কড়া নেড়ে বলল, খালুজান, শাহ বাড়ির মানুষজন সবাই আপনারে খুঁজতাছে। মিথিলার কথাতে তারা দুজনেই অবাক হলো। ইশতেহার চৌধুরী মেইন দরজার সামনে আসতেই দেখতে পেল সুরায়া সাহা লাঠিতে ভর দিয়ে হাঁটছেন। এক সময়ের দেখা শক্তপোক্ত মানুষটি কিনা লাঠির সাহায্য ছাড়া এক কদম চলতে পারছে না। আর কিছু না ভেবে সুরায়া সাহার কাছে দ্রুত এসে তাকে সালাম করতেই তিনি ইশতেহার চৌধুরীর পিঠে চাপড় মেরে বললেন, বাহিরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে ঢোকাবি আমাদের? ইশতেহার চৌধুরী লজ্জা পেলেন তার কথায়। তিনি হন্তদন্ত হয়ে বললেন, আসুন বড় আম্মা, ইরহাম, তোমরাও আসো। সারা জীবন শত্রুতার কথা শুনে আজ তাদের এত আদর যত্ন ও খাতির দেখে বেশ অবাক হলেন শামীমা চৌধুরী। তবে তিনি কিছু বললেন না। ইশতেহার চৌধুরী নিজ হাতে চা করে আনলেন সুরায়া সাহার জন্য। তিনি চায়ে এক চুমুক দিয়ে বললেন, প্রাণ জুড়িয়ে গেল, আগের কথা মনে পড়ে গেল। আদ্রিয়ান এদিক ওদিক তাকিয়ে দেখছে শাহানাব আসছে কিনা। এক প্রকার চিন্তায় আছে। শাহানাব ও ইরা নিচে নেমে আসতেই তাদের দেখে অবাক হয়ে গেল। শাহানাব স্তব্ধ হয়ে গিয়েছে নূরকে দেখে, তবে সবকিছু খুলে বলার একটা সুযোগও পেয়েছে বলা যায়। আদ্রিয়ান নূরের ওড়নার কোনা ধরে রেখেছে। নূর ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। ইরা নূরকে জড়িয়ে ধরে বলল, আপু, তোমাকে খুব মিস করেছি আমি। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে খোঁজ নিতে পারিনি। কিছু মনে করো না ইরা। ইরা ও নূর নিজেদের মতো করে কথা বলছে। ইতিমধ্যে পায়রা ও ইলহামের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইশতেহার চৌধুরী ও শামীমা চৌধুরীর সাথে। অপরদিকে শাহানাব ও আদ্রিয়ান একে অপরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। নূর হতাশ হয়ে তাদের দেখছে শুধু। শামীমা চৌধুরী পায়রাকে উদ্দেশ্য করে বললেন, খবর মনে হয় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পায়রা তার কথায় লজ্জা পেল কিছুটা। সুরায়া সাহা ইশতেহার চৌধুরীকে বললেন, কদিনেই বা বাঁচবো, তাই চলে এলাম তোদের দেখতে। মায়ের উপর এখনো রেগে থাকবি খোকা? এমন করে বলবেন না বড় আম্মা, যা হয়েছে আপনার ছেলের সাথে হয়েছে। আমি এখনো আপনার সন্তানই আছি। শামীমা চৌধুরী ঘোর নিষেধ, কেউ না খেয়ে যাবে না। তিনি মিথিলাকে নিয়ে সব আয়োজন করছেন। এদিকে আদ্রিয়ান এক পলকের জন্যেও নূরকে চোখের আড়াল হতে দিচ্ছে না। যদিও শামীমা চৌধুরী আদ্রিয়ানের উপরে রেগে আছেন বিয়ের বিষয় নিয়ে, কিন্তু আপাতত তা দেখাচ্ছেন না। ইরা তখন থেকে লক্ষ্য করছে শাহানাব কতটা কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। তার কষ্ট হচ্ছে এসব দেখে, কিন্তু সে দেখলো শাহানাবের ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন নেই।
আদ্রিয়ান ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যেতেই শাহানাব নূরের কাছে গিয়ে এসে বলল, নূর, একবার ছাদে আসবে? তোমার সাথে কিছু কথা ছিল। এখানেই বলুন না শাহানাব ভাই। আসলে একটু ইম্পর্টেন্ট, বেশি সময় নিব না, প্লিজ। নূর শাহানাবের কথায় রাজি হয়ে তার সাথে ছাদে গেল। ছাদে যাওয়া মাত্রই শাহানাব নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। শাহানাবের কথায় অবাক হলো নূর। সে খানিকটা বিচলিত হয়ে বলল, আপনি এখন বিবাহিত শাহানাব ভাই? এরা আপনার স্ত্রী? ইরার সাথে বিয়েটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। আমি কখনোই চাইনি ইরা আমার স্ত্রী হোক। এখন এসব কেন বলছেন? আপনারও সংসার আছে, আমারও। নূর, এভাবে বলো না। আমি তোমাকে সবটা বলেছি। ইরাকে আমি বিয়ে করতে চাইনি। এরা সব দিক দিয়ে পারফেক্ট, তাহলে ইরাকে নিয়ে আপনার এত কিসের সমস্যা? সমস্যা হলো ইরা, তুমি না। আমি তোমাকে চাই নূর। আদ্রিয়ান ওয়াশরুম থেকে ফিরে আগের জায়গায় এসে দেখল নূর কিংবা শাহানাব কেউই নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাদের পেল না আদ্রিয়ান। সে কপালে হাত দিয়ে মিনমিন করে বলল, 2 মিনিটও হয়নি ওয়াশরুমে গিয়েছে, এর মাঝেই আমার বোন নিয়ে টানাটানি শুরু। আল্লাহ, এই লাফাঙ্গের উপর যেন ঠাড়া পড়ে। ছাদের দরজার পাশ থেকে ইরা তাদের সম্পূর্ণ কথোপকথন শুনছে। টলমলে চোখ জোড়া নিয়ে সে আর স্থির থাকতে পারল না। আদ্রিয়ান সব জায়গায় খুঁজেও নূর আর শাহানাবকে দেখতে পেল না। ইরাকেও দেখতে পাচ্ছে না যে কিছু জিজ্ঞেস করবে। ছাদের কথা মাথায় আসতেই সে ভাবলো একবার ছাদে গিয়ে দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। ছাদের দিকে যেতেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা। পুরো ব্যাপারটা বুঝতে পেরে সে দ্রুত ছাদে যেতেই দেখতে পেল শাহানাব আর নূর দাঁড়িয়ে আছে কাছাকাছি। নূর আদ্রিয়ানকে হন্তদন্ত হয়ে আসতে দেখে তাজ্জব বনে গেল। আদ্রিয়ান কি ভুল বুঝলো তাকে? কলেজের কথা মনে পড়ে গেল তার। শাহানাবের সাথে কথা বলায় তাকে কত জঘন্যভাবে আঘাত করেছিল আদ্রিয়ান। এবারও কি তেমনটাই করবে সে? আদ্রিয়ান কিছু বলল না তাদের। নূরের মুখোমুখি আসতেই শাহানাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। আদ্রিয়ান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। নূর ঢোক গিলা আদ্রিয়ানকে কিছু বলতে যাবে তার আগে আদ্রিয়ান বলে উঠল, দাদিজান তোমাকে নিচে রাখছে। আদ্রিয়ানের কথা শুনে নূর বেরিয়ে গেল সেখান থেকে। ততক্ষণে ইরাও চলে গিয়েছে। আদ্রিয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে শাহানাবের দিকে এগিয়ে এসে বলল, পরের বউয়ের প্রতি এত আকর্ষণ কেন তোর? আমি তাকে তোর বোর দিকে নজর দেই? তাহলে তুই কেন দিচ্ছিস? তুমি বিয়ে না করলে নূর আমারই বউ হতো। হতো, কিন্তু হয়নি। আরেকবার আমার বউয়ের আশেপাশে দেখলে হাত ভেঙে গুঁড়ো করে দেব, যেন সারা জীবন মনে থাকে। আমি আগের রূপে ফিরে আনতে বাধ্য করিস না শাহানাব। উক্ত কথা বলে চলে এলো আদ্রিয়ান। শাহানাব হাতের মুঠো শক্ত করে পাকিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে শাহানাব সামনে তাকিয়ে দেখে ইরা এসেছে। ইরাকে দেখে সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে। তারাহীন আকাশের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে শাহানাব। দূর দিগন্ত জুড়ে কালচে নীল অন্ধকারের চাদর বিছিয়ে আছে। মেঘেরা ভেসে বেড়াচ্ছে নীলিমার বুকে। ইরা চুপটি করে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপ থেকে অতঃপর বলে উঠল, আপনি বোধহয় শোক পালন করছেন, সিগারেট খাচ্ছেন না কেন? শাহানাব কিছুক্ষণ নিশ্চুপ থেকে অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সিগারেট খাই না আমি। কেন খান না? সিগারেটের গন্ধ সহ্য হয় না, এই কারণে। তাহলে কি খান? ওয়াইন। বাবা, কনফার্ম জান্নাতি। চুপ করবে তুমি? আমার মুখ ট্রাক্টরের মতো, থামেই না। ইরা শাহানাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথা বলায় শাহানাব কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে বসা থেকে উঠে চোখ সরিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। ইরা খুব একটা লম্বা নয়, শাহানাবের কাঁধ বরাবর সে। হুট করে শাহানাবের সামনে দাঁড়িয়ে এসে বলল, এটাকে ভালোবাসা বলে, বুঝলেন মিস্টার? আমার তো এমন ছেলেই পছন্দ যে আমার সাথে মাথা নিচু করে কথা বলবে, কিন্তু আমি মাথা উঁচু করে কথা বলবো। বরের সাথে কেউ ফ্লার্ট করে, এটাকে ভালোবাসা বলে গোমরামুখ। ইরা এ কথা বলে শাহানাবের গলায় 2 হাত বাড়িয়ে দিতেই শাহানাব আচমকা রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেগে গেলে মাথা ঠিক থাকে না তার। এমনিতেই সাইমার কথায় এত বড় বাঁশ খেয়ে বসেছে, তার উপর ইরা আর আদ্রিয়ানের অত্যাচার। সে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে অতঃপর রাগান্বিত স্বরে বলে উঠল, লিমিট ক্রস করো না ইরা। স্ত্রীর মর্যাদা দিয়েছি বলে ভেবো না স্ত্রীর অধিকার পাবে। তুমি এই বাড়িতে আমার স্ত্রী হয়ে থাকলেও আমার উপর তোমার কোনো অধিকার নেই। ইরা শাহানাবের ব্যবহারে খুব কষ্ট পেল, কিন্তু সে কিছু বলল না। শাহানাব চলে যেতে নিলে ইরা বলে উঠল, বিয়ে যখন করেছেন অধিকারও দিতে হবে।
তোমার এইসব যুক্তি অন্য কাউকে দেখাও, ভুলেও আর আমাকে তোমার এইসব উদ্ভট যুক্তি দেখাতে আসবে না। ইরা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ধুলো ছেড়ে বলল, দেখুন, মানুষের বাঁচা মরার কোনো ঠিক ঠিকানা নেই। আর আগেই বলে দিচ্ছি, ভালোবাসি আপনাকে। চিটিংবাজ ভালোবাসা। ইরা ফিক করে হেসে ফেলল শাহানাবের কথায়। শাহানাব রেগে চলে যেতেই ইরাও নিচে চলে আসলো। সকলের জন্য ভাত বাড়ছে শামীমা চৌধুরী। আজ এই বাড়িতে প্রথমবার শামীমা চৌধুরীর রান্না খাবেন সুরাইয়া সাহা, তাই এত আয়োজন। নূর ও আদ্রিয়ান পাশাপাশি বসেছে, যদিও আদ্রিয়ান নূরের সাথে ছাদ থেকে আসার পর একটা কথাও বলেনি। ইরাকেও খেতে বসিয়ে দিয়েছে শামীমা চৌধুরী। শাহানাব মাছ মাংস সহ এটা ওইটা তুলে দিচ্ছে নূরের পাতে। আদ্রিয়ান হিংস্র হায়ানার মতো তাকিয়ে আছে শাহানাবের দিকে। যদিও ইরা শাহানাবের পাশে বসেছে, কিন্তু শাহানাবের সেদিকে খেয়াল নেই। নূরের প্লেটে চিংড়ি মাছ তুলে দিতেই নূর আদ্রিয়ানের দিকে তাকালো। বাকিদের কোনো প্রকার নজর নেই তাদের দিকে, তারা নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। নূর একটা চিংড়ি মাছ নিয়ে খেতে যাবে, ঠিক তখনই আদ্রিয়ান সেটা তার হাত থেকে টেনে নেয়। আদ্রিয়ানের এহেন কাণ্ডে হতভম্ব নূর। সে আর চোখে তাকাতেই আদ্রিয়ান তোয়াক্কা না করে খাওয়ায় মনোযোগ দিল। পায়রা হঠাৎ ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের বিয়ে কি করে হলো? তোমার সাথে তেমন একটা কথা বলতে পারিনি, এসেছি পর্যন্ত। ইরা এক পলক শাহানাবের দিকে তাকিয়ে অতঃপর আমতা আমতা করে বলল, ভালোবেসে বিয়ে করেছি আমরা। উনি তো আমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলেন। এত বড় ডাহা মিথ্যে কথা শুনে শাহানাবের নাকে মুখে কাশি উঠে গেল। কাশতে কাশতে চোখে জল এসে পড়েছে তার। ইরা দ্রুত পানি এগিয়ে দিতে এসে পানি খেলো। আদ্রিয়ান মুচকে মুচকে হাসছে তখন থেকে। এতক্ষণে তার অদূরে হাসি দেখা না গেলেও এখন সে কোনোভাবেই হাসি লুকিয়ে রাখতে পারছে না। নূর বুঝতে পারছে না কি হয়েছে। ইরা শাহানাবের পিঠে দুটো থাপ্পড় মেরে বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ। রজনীর দ্বিতীয় প্রহরের সূচনা হয়েছে সবেমাত্র। আদ্রিয়ান সহ সকলে গাড়িতে উঠে পড়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। ইশতেহার চৌধুরী সুরাইয়া সাহাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেছেন। মা বাবাকে হারিয়েছেন 7 বছর চলমান। আজ আবারও মায়ের কোল পেয়ে ছোট বাচ্চাদের মতো আঁকড়ে ধরলেন। সুরাইয়া সাহা ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর যখন মন চাইবে তখন চলে আসবি এই বুড়ো মাকে দেখার জন্য। আর কদিনই বা আসি, কাল দুপুরে বাড়ি আসবি। আমি তোর জন্য কালো জিরার ভর্তা আর ডিম আলুর তরকারি বানিয়ে রাখবো। আসবো বড় আম্মা, আসবো। আমি আবার আমার মাকে ফিরে পেয়েছি এত বছর পর। আসি খোকা। তারা চলে যেতেই শাহানাব ও ইরা উপরে নিজেদের ঘরে চলে গেল। এরা ভুলেই গিয়েছে আজ তাকে শামীমা চৌধুরীর সাথে থাকতে বলেছিল। যদিও শামীমা চৌধুরী তাকে ডাকতে চেয়েছিলেন, কিন্তু ইশতেহার চৌধুরী তাকে নিষেধ করেছে। স্বামীর কথা আর বিরক্ত করলো না তাদের। শাহানাব ঘরের ভেতর ঢুকতেই ইরাকে বলল, তুমি তখন সবার সামনে কেন বললে যে আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি? আর কি বলতাম, আমাদের গ্রামের লোক ধরে বেঁধে বিয়ে দিয়েছে। শাহানাব চুপ করে রইল ইরার কথায়। ইরা বিছানা ছেড়ে শুয়ে পড়ল, তবে আজ শাহানাবকে শুতে বলল না। এক প্রকার অভিমান জমা হয়েছে শাহানাবের প্রতি। কিন্তু তাতে কি, শাহানাবের কি কিছু যায় আসে? প্রশ্নের উত্তর খুঁজে পেল না ইরা। বাড়ি ফিরে যে যার ঘরে শুয়ে পড়েছে। নূরের জন্য রাখা বরাদ্দকৃত ঘরে সে থাকবে। আদ্রিয়ানের শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে হঠাৎ। তরতর করে শরীর কাঁপছে তার। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে আরেকটা কাঁথা বের করে শরীরে জড়িয়ে নিবে। আসার পর একটা নাপা এক্সট্রা খেয়ে শুয়ে পড়েছিল, তবে জ্বর কমলো না। কিছুক্ষণ গরম আবার কিছুক্ষণ ঠান্ডা লাগছে তার। ফোনটাও হাতের কাছে নেই, কোথায় রেখেছে মনেও পড়ছে না। আদ্রিয়ানের ঘর পার হয়ে অতঃপর নূরের ঘর। এক প্রকার ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে দেখতে পায় জানালা বন্ধ করেনি। জানালা বন্ধ করার জন্য উঠতেই গোঙানোর শব্দ পায়। এত রাতে অদ্ভুত শব্দ পেয়ে সে ভয় পেয়ে যায় ভূতের কথা ভেবে। শব্দ তার ঘরের বাইরে থেকে আসছে দেখে ভয়ে জমে যায় সে। কি করবে বুঝতে না পেরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, জানালা বন্ধ না করে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও যখন শব্দ কমলো না, নূর তখন আল্লাহর নাম নিয়ে যত প্রকার সূরা আছে সব পড়তে পড়তে ফোনের আলো জ্বালিয়ে বাইরে বেরিয়ে দেখতে এলো কিসের শব্দ। খুব ভয়ে ভয়ে এগিয়ে যেতেই দেখতে পেল আদ্রিয়ানের ঘর থেকে আসছে। আদ্রিয়ানের জিনের ঘটনা মনে পড়তেই সে ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেল অন্ধকারাচ্ছন্ন ঘর। এবার শব্দ কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আলো জ্বালাতেই দেখতে পায় আদ্রিয়ান বিড়বিড় করছে তখন থেকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। নূর তার কাছে এসে তাকে জাগানোর জন্য হাত ধরতেই অনুভব করলো
জ্বরে পড়ে যাচ্ছে তার শরীর। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, এবার কি করব? ড্রয়ার থেকে একটা থার্মোমিটার নিয়ে আদ্রিয়ানের জ্বর মেপে দেখলো 103 ডিগ্রি। জ্বর দেখে চোখ কপালে তার। আদ্রিয়ান কি বলছে তা শোনার জন্য এগিয়ে আসতেই শুনতে পেল। বাবা খুব পচা, তাই না শোনা? বাবা ভালো না, আমার গোল থেকে যেও না করেছে। বাবু তোমাকে ফিরিয়ে আনবো। চাচ্ছ আমার বাচ্চাকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো তার পাশে নূর বসে আছে। নূরের এক হাত আদ্রিয়ান তার বুকের উপর আঁকড়ে ধরেছে। ঘামে চুবুথুবু হয়ে গিয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান ভেবেছে সে হয়তো স্বপ্ন দেখছে, এটা তার ভ্রম। আদ্রিয়ানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে নূর তার কপাল থেকে হাত সরিয়ে বলল,